আব্বা আপনি এখনো মরেন নাই? কি ফালতু কথা বলছিস? আমি মরি নাই মানে? আমি যদি মরে যাই তাহলে তোমার সামনে দাঁড়ায় আছে কেমনি করে? তাও তো অবশ্য ঠিক, আপনি মরে গেলে তো আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতেন না। এই আম্মা, আপনি এটা কি কাজ করলেন? ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ, আমি তো ভাবছি আব্বা মারা গেছে। দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই সে সবসময় স্মরণে সপরে আপনার মৃত্যু কামনা করে, অথচ আমি আপনার বড় জামাই, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি 1000 বছর লক্ষ বছর বাঁচায় রাখো। এই মেয়ে, তুমি কি ব্যাক কল গাদা? হ্যাঁ, আরে আমার শাশুড়ি আমার বলছে সে অসুস্থ, তুমি তার মাইরা ফেলা দিলা। এই চুপ করেন তো, আপনার তো কথাই হয় না। আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোলো মাইরেন। আপা কি আপনার রাতের বেলা খুঁজে পায় না, টর্চলাইট দিয়ে খুঁজতে হয়? এই, তুমি কি করতে চাও? আমি কালা কালা গলার মালা, আর তুমি সুন্দর গাছের বান্দর। এই মিয়া, এগুলি কি করে আইছো? এগুলো জামা কাপড় কাপড়ে পরে দেখলে তোমার 3 বেলা গাঞ্জা খাও, হিরোইন খাও, একটা হিরোইন চিনিয়া নায়কের মতো একটা ছেলে আপনি হিরোইন বলতেছেন। এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত, সে একটা ফকিন্নি। এই ছেলে, এই তুমি কারে খাত বলতেছো? তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে? আমার জামাইয়ের পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি? লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই। করে তো ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি। আবার বড় বড় কথা। দেখ না তোর জামাইয়ের চাপা মারতে মারতে গলার রগমগ সব ঢিল হয়ে গেছে। কি শুরু করছিস তোরা? থামবি? আরে না, কইতে দেন, আমার সামনে কইতে দেন। আরে তাও তো আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, কমিশন পাই। তোমার জামাই করে নাকি একটা বেকার ভাড়াই না? এই খবরদার, আমার বেকার ভাদাইমা বলবেন না। আমি ব্যবসায়ী, আমি নিজের কাজ করি, যখন খুশি তখন করি। আর আপনি তারিখ জনের চাকরি করেন, চাকর কোথাকার? আমি চাকরি না, তুই ফকির মিসকিন ভিক্ষা করে খাস। আমি ফকির মিসকিন ভিক্ষু ধরা মানে একদম মানে হারাবো কিন্তু। আমি ফকির মিসকিন ভিক্ষু হলে আপনি কি তোর মতো দেখা আরে বাবাজি তোমরা থামো না, দোহাই লাগে তোমরা একটু থামো, দরকার যদি বন্ধ করো। চলো ভিতরে চলো, তোমাকে দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে। আসো আসো আসো। আব্বা আমার মাফ করবেন, এই অশিক্ষিত ছোট লোক যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। শারমিন চলো। আরে তোর মতো ফাউল হিরোইন জানা আছে, হ্যাঁ আমি এক মুহূর্ত দেখব না। এই পারদিন চলো। না 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 জামাই বাবাজি, কি বলতেছো তোমরা এসব? আরে তোমাদের শ্বশুর আব্বা তোমাদের সাথে জরুরি কথা বলবে তো। এরকম করো না বাবা, যাও না বাবা, যাও না। না না, আমার শুনতে পারবো না। আমার জামাই অনেক ব্যস্ত। আমার জামাই তার থেকে বেশি ব্যস্ত। আব্বা তাহলে আমরা যাই। আব্বা আমরাও গেলাম। আচ্ছা ঠিক আছে, যাইবা যখন যাও, কিন্তু আমি তোমাকে ডাকছিলাম আসলে আমার সব সম্পত্তি দুই জামাইরে ভাগ করে দাও। ঠিক আছে, তোমাকে তো তারা তোমরা আজকে যাও গা, পরে যদি পয়সা থাকি আসলে তখন বন্টন করে যাবো। আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, আমার কোনো কাজ নেই আব্বা। আমি এখানে আছি, আমি একদম ফ্রি। দুলাভাই যেতে অফিস আছে, দুলাভাই যান। হাই হাই, কি আসলে ব্যাপার? অফিস থেকে মেসেজ আসছে অফিসের ইন্টারনেট বন্ধ, 7 দিন ব্যাপী অফিস বন্ধ থাকবে, সার্ভার ডাউন। আব্বা আমি কোথাও যাবো না, আপনার কাছে থাকবো। আব্বা এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আব্বা, যে সম্পত্তি ভাগ করে নেবেন। আই লাভ ইউ আব্বা। আই লাভ ইউ টু। আব্বা তুমি চলো, তোমার একটা আব্বা আব্বা না 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 না, ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে না। এই লড়াই জিততে হলে রাখতে হবে খবর। এই সম্পর্ক লক্কর ছক্কর, ভাইরা ভাইদের হচ্ছে টক্কর। সম্পর্ক লক্কর ছক্কর, ভাইরা ভাইদের হচ্ছে টক্কর। তোমার আব্বা যেহেতু তার সব সম্পত্তি ভাগ করে দিবে, তাহলে যেইভাবেই হোক তার মন আমাকে জয় করতে হবে। তোমার আব্বাকে আমার খুশি করতেই হবে। তার মেয়ের জামাইয়ের মধ্যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা যেভাবেই হোক আমাকে প্রমাণ করতে হবে। আমার শ্বশুর শাশুড়িকে আমি অনেক ভালোবাসি, এইটা তাদেরকে বুঝাইতেই হবে। কেন? আর কেন বুঝো না? তাহলে তোমার আব্বা আমার উপর খুশি হয়ে আমাকে বেশি সম্পত্তি লিখে দিবে। আরে রাস্তার পাশে যে তোমার আব্বার দামি জমিটা, সেইটা আমাকে দিবে। আর তোমাদের বাজারে যে 2টা দোকান আছে, সেই 2টা দোকান আমার নামে লিখে দিবে। আরে তোমার আব্বার যে পুকুর, যেটা মাছ বেচা প্রতি বছর লাখ লাখ টাকা ব্যবসা করে, সেটা আমার নামে লিখে দিবে। এটা অবশ্য ঠিক বলছো। আব্বার মন জয় করতে পারলে তুমি যা চাও আব্বা তোমার তাই দিবে। কিন্তু তুমি আব্বার মন জয় করবা কেমনে? আরে কিভাবে জয় করবো মানে? তুমি শুধু আমার বলো যে তোমার আব্বা কি করলে আমার উপরে সে খুশি হবে। আব্বারে কেউ কিছু উপহার দিলে আব্বা খুব খুশি হয়। তাই নাকি? তাহলে তুমি এখনই বাজারে যাই তোমার আব্বার জন্য উপহার নিয়ে আসতেছি। আর আমি যে তোমার আব্বার জন্য উপহার আনতে চাইতেছি, এটা যাতে কোনোভাবে তোমার বোন আর বোনের জামাই না জানে। কোনোদিনও জানবো না। তুমি এখন যাও, তাড়াতাড়ি গিয়া আব্বার জন্য উপহার নিয়ে এসো, যাও। আসলে আমরা মেয়ের জামাইদের যতই নিজের সন্তানের মতন দেখি, এটা আজকে বুঝতে ফেলেছি যে তারা কোনো সময় শ্বশুর শাশুড়ির বাপ মা মনে করতে পারে না। আর শ্বশুর শাশুড়ির যদি সহায় সম্পত্তি না থাকে তাহলে তো কাম সারছে। 6 মাসেও শ্বশুর শাশুড়ির খোঁজ এই জামাইরা নেয় না। শ্বশুর শাশুড়ি খাইয়া আছে না না খাইয়া আছে, তাকে কিছু যায় আসে না।
তোমরা আমার বাড়িতে আসার পরে দুই জামায় ঝগড়াঝাটি করছো, মারামারি করছো, কিন্তু বিশ্বাস করো আমি আমি মন থেকে একটু কষ্ট পাইনি। কিন্তু আজকে যখন আমি বুঝতে পারলাম যে তোমরা আসলে আমাকে মানে কোন অবস্থাতেই বাপ মা ভাবতে পারো না, আমরা তোমার কাছে শ্বশুর শাশুড়ি, সম্পত্তির ভাগ দেওয়া শ্বশুর শাশুড়ি, খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। কষ্ট পাই না, এত কষ্ট পাইতেছো কেন? পরের সন্তানরা যে কোনোদিন নিজের সন্তান হয় না, এটা মুরব্বীরা কয় না? জানো জামাই বাবাজিরা, আমাদের এই সংসারে যখন এই যে আমার পারভিন আর আমার শারমিন হইলো, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই বলছিল, হায় হায় দুইটাই মাই হয়েছে, একটা ছেলে হইলো না, তোমাদের অবস্থা কি হইব? বুড়া বয়সে কে দেখবো? মায়েরা তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবো, বুড়া বয়সে তোমাদের কে দেখবো? আমি কষ্ট পেতাম, বিশ্বাস করো, এটা শুনলে আমি মন খারাপ করতাম, কষ্ট পেতাম। কিন্তু এই যে মানুষটাকে দেখছো না, সে আমার কি বলতো জানো? সে আমার বলতো, মন খারাপ করো কেন? আমার পারবেন রে, আমার শারমিন রে যখন বিয়ে দিব না, রাজপুত্রের মতন জামাই আসবে। ওরা কি আমাদের জামাই? ওরা আমাদের ছেলে, ওরাই আমাদের সন্তান, ওরাই বুড়া বয়সে আমরা দুজনে দেখবে। কত বড় মুখ করে আমার দেওয়ার বলতো। অথচ সম্পত্তি এই তিনখানাই লিখে দিছে, এটা শোনার সাথে সাথে ছোট জামাই কি বললা তুমি? এটা এই মানুষটার মরমুখও তুমি দেখতে আসবে না বলতে পারলা? আর বড় জামাই তুমি কি বললা? আমার পারভিনের এই ভিটাতে জন্ম, তুমি কইয়া দিতে পারলা যে ওর জন্ম ভিটায় আর কোনোদিন আসতে পারবো না? কেমনি পেলে তোমরা এসব? এই যে আমাদের কোনো মূল্য নাই তোমাদের কাছে, খালি কি আমাদের এই যে টাকা পয়সা, ঘর বাড়ি, সহায় সম্পত্তি, এটারই শুধু দাম তোমাদের কাছে? এই যে তোমরা দুটো জামাই নিজের ছেলের মতন জানিয়ে তোমাদের আপ্যায়ন করি, ভালোবাসা দেই, কোনো মূল্য নাই না? অনেকটা কথা। এই যে দুইটা দেখতেছো না, এই যে পারভিন আর শারমিন, এগুলো কি বাপ মার শ্রেষ্ঠ সম্পদ, কলিজার টুকরা তোমরা দুইটার হাতে তুলে দিছি, তারপরে এটার কোনো দাম নাই তোমাদের কাছে। আম্মা, আপনি আমার করে লজ্জা দিয়েন না। সম্পত্তির লোভে আসলে আমরা অমানুষ হয়ে গেছিলাম। আপনারা শ্বশুর শাশুড়ি আমাদেরকে যে এত আদর করেন, এত ভালোবাসেন, এটা কখনো চোখে পড়ে নাই। আপনারা ঠিকই বলছেন, আসলে আমি কখনোই আপনাদেরকে বাবা মা মনে করি নাই। আর আপনাদেরকে যে আদর, সম্মান, ভালোবাসা দেখাইছি, সবকিছু আমার শ্বশুরের সম্পত্তির লোভে দেখাইছি। আসলে কি করবো কোন আব্বা, লেখাপড়া করছি, কোনো চাকরি বাকরি পাই নাই, বেকার মানুষ, কিভাবে চলবো, কিভাবে সংসার চালাবো? আর কয়দিন পরে যখন আমার বাচ্চা কাচ্চা হইব, তারপরে কিভাবে মানুষ করুম, কিভাবে বড় করুম, এসব চিন্তা আমার মাথার মধ্যে ঘুরতো। তাই ভাবছিলাম শ্বশুরের সম্পত্তির ভাগ পাইলে ওইটা বেঁচে কিছু একটা তো করতে পারো, বউ বাচ্চা নিয়ে সংসারটা তো চালাতে পারো। আব্বা আম্মা, এই জন্যই আমি সম্পত্তির লোভ করছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি, টাকা পয়সা, সম্পত্তি এগুলো আমি কামাই করতে পারবো না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা এগুলো আমি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। আব্বা, এই সম্পত্তি আমার লাগবে না আব্বা, আপনারাই আমার সবচেয়ে বড় সম্পদ। আব্বা হয়েছে কি, আমি তো খুব ছোটবেলায় বাপ মা হারাইছি, বাপ মার ভালোবাসা কি জিনিস সেটা আমি পাই নাই। কিন্তু এই বাড়িতে বিয়ে হওয়ার পর আপনি আম্মা যে ভালোবাসা দিচ্ছেন, বাপ মার তার মনেই পড়ে না, এই তো আমার বাপ মা। কিন্তু আমার ওই যে চাকরি করি, সেই চাকরিতে তো সংসার ঠিকঠাক চলে না। আপনার মেয়ে মাঝে মধ্যে বলে আমাকে ভবিষ্যৎ কি, তুমি যা ইনকাম করো তাতে তো টানাটানি চলতেছে, একটা বাদ চললে কি হইব? তাই একটা জিদ চাইবা গেছিল, যদি কোনোভাবে আপনার কাছ থেকে একটু সম্পত্তি নিয়ে সেটা বেচে একটা কিছু করতে পারি। বইলা গেছিলাম আপনার আদর, ভালোবাসা, স্নেহের কথা, কি মমতা দিচ্ছেন আমাকে সব ভুলে গেছিলাম। আমারও কোনো সম্পদ লাগবে না, আলমগীর পেছন আমাকে আপনার ঘুরে লাগবো, কারণ টাকা পয়সা, জমি জিরাতের যে সম্পদ, ওইটা তো হয়তো জীবনে জোগাড় করতে পারবো, কিন্তু কোনো কারণে যদি আপনারা হারায় যান, ওইটা তো পাবো না। আপনারাই আমার সম্পদ, আর আপনাকে দোয়া যদি আমার লগে থাকে, তাইলে আমাকে ভবিষ্যতে আমরা কোনো জায়গায় ঠেকবো না। আব্বা, আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি ভুল করছি আব্বা, আব্বা। হয়েছে, উঠো 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 উঠো। সন্তানরা ভুল করলে বাপ মা সেটা মনে রাখে না, আর তোমরা তো তোমাদের ভুল বুঝতে পারছো। আমাদের ভিতরে আর কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আব্বা আম্মা, তোমরা এই বাড়িতে একলা একলা থাকো, তোমরা দেখার মতো কেউ নাই, তোমরা এই বাড়িতে আর একলা থাকো লাগবো না।
তোমরা আমার লগে আমার জামাইয়ের বাড়িতে থাকবা। হ আব্বা, আপনি আমার ছেলে বলছেন না, এখন থেকে ছেলের বাড়িতে থাকবেন। না, আব্বা আম্মা আমাগো বাড়িতে থাকবো, আমাগোর সাথে। আব্বা তো আমার জামাইয়ের ছেলে কইছে। কি হলো, তুমি কিছু কও না কেন? তুমি থাকতে তোমার আব্বা আম্মা অন্যের বাড়িতে থাকবো? আরে আলমগীর ছোট মানুষ কি বলছে, আব্বা আম্মা তো আমার কাছেই থাকবো। না না দুলা ভাই, আপনি এর মধ্যে আইসেন না, আব্বা আম্মা আমার সাথে থাকবো। দূর আলমগীর, হাও কথা কই না তো ভাই, আব্বা আম্মা আমার কাছেই না থাকবে। না ভাই, এসব কথা বলবো না। দুলা ভাই আপনি সরেন তো। আমার কাছে থাকবে ভাই। আব্বা আপনি আমার বাড়িতে থাকবেন। আলমগীর বেদবি শুরু করছো আবার তুমি। দুলা ভাই দেখেন, আজকে কিন্তু মুরব্বি টুরবি মারুন না, আব্বা আমার বাড়িতে থাকবো। এখন কিন্তু একদম পুরো খুলে দেবো। না 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 ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে না। এই লড়াইয়ে জিততে হলে রাখতে হবে খবর। এই সম্পর্ক লক্কর ছক্কর, ভাইরা ভাইদের হচ্ছে টক্কর। সম্পর্ক লক্কর ছক্কর, ভাইরা ভাইদের হচ্ছে টক্কর। বুঝছি, আমার পেছন পেছন চলে আসছো আমার চাকরি খাইতে। অসম্ভব, তুমি আর মানুষ হইলা না, এক্সির হয়ে গেলা। মুখ সামলে কথা বলো। তোমাকে এখানে জব দিচ্ছে কে? দেশে কি লোকজনের অভাব পড়ছে নাকি? খবরদার বাজি ব্যবহার করবো না। বাজে মানুষের সাথে বাজে বিহেভি করতে হয়। এই, এই! আবার আমার গায়ে হাত দিচ্ছে। চল আমার ছাড়, মাইয়া ফেলবো আজকে। এই! এটা হচ্ছে নাকি? ফোন ধর। ফোন ধরস না কেন তুই? কতবার ফোন ধরবি না? হ্যালো, খামাখা ফোন দেই নাই,
আমি নতুন চাকরি পাইছি এই খবরটা দেওয়ার জন্য ফোন দিচ্ছি। এবং সেই চাকরিটা কোথায় জানো? তোমার শহর ঢাকাতে আমি চাকরিটা পাইছি, মাত্র জয়েন করলাম। খুব তো বলছিলা যে 30টা চাকরির ভাইবা দিছো, ইন্টারভিউ দিছো, তোমার চাকরি হয় নাই, চাকরি হবেও না, চিটাও নেই, পয়সা মরবা, ক্যাম্পাস থেকে জীবনে বাইর হইতে পারবা না। আর আমি নাকি আইসা, অকর্মা, অ্যাম্বিশনলেস। আসলে ঘটনা কি জানো? আমার সব ঠিকই ছিল, কুফা ছিলা তুমি। তুই একটা কুফা। তুই আমার লাইফে যতদিন ছিলি ততদিন আমার লাইফে কিচ্ছু হয় নাই। খুব ভালো হয়েছে আমার সাথে ব্রেকআপ করছস দেখে আমি চাকরিটা পাইছি। যদি আরো আগে ব্রেকআপ করতি তাহলে আমি আরো আগে একটা ভালো চাকরি পাইতাম। হ্যালো, বেয়াদবের বাচ্চা আমার ফোন কেটে দিছে, অসভ্য। তোরে ব্লক করলে তুই শিক্ষা পাবি। আপনি 30টা ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি পান নাই? তার মানে অফিসে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যে সব জায়গা থেকে রিজেক্টেড হয়ে এসেছে, এমনকি তার গার্লফ্রেন্ডের কাছ থেকে। আপনার তো এখানে চাকরি করার যোগ্যতাই নেই। এই, আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন, আবার আমাকে জেরা করছেন। কে আপনি? এত সাহস আপনি কোথায় পেলেন? আপনি আমার চাকরি কি খাবেন? আমি আপনার চাকরি খাবো। কর্তৃপক্ষের কাছে আপনার নামে কমপ্লেন করবো আমি। আর ইউ শিওর? অবশ্যই শিওর। ওকে, যান, যা করেন করেন। আপনি যে যাকে ছাড়লেন সে কে জানেন? সে কে আমার জানা দরকার আছে? এই অফিসের বসের মেয়ের হবু বর। এটা কি জানি পাই? প্রিন্সি। তার মানে আমাদের আগামী ভবিষ্যৎ এমডি। শিওর? অবশ্যই এটা তোমার বকশিস। আর এই যে ইনফরমেশনটা দেরি করে দিলা, এই জন্য চটটা ছিল গিফট। এখন বলো, বকশিস ভালো নাকি গিফট ভালো? গিফট অনেক বেটা, বকশিস খুব মজা স্যার। বাহ, তুই তো বুদ্ধিমান ছেলে। এখন থেকে এই অফিসে যা যা ঘটবে, যত গোপন খবর আছে সব আমাকে দিবা আর বকশিস নিবা, ঠিক আছে? ঠিক আছে, মানে 100% ঠিক আছে। আমি ছাড়া এই অফিসের গোপন তথ্য কেউ জানে না, বুঝতে পারছেন? এই নেন, চাখান। তবে চা চাইছি আমি, পানি দি। পানি। ও পাইছি। স্যার। কান্দেন কে স্যার? চাকরি বাঁচাইতে। টিস্যু নিয়ে যান। বুঝতে পারছি। 2টি অ্যাকাউন্ট শুরু না, এইবার চাকরি যাবে। স্যার, আমার এক্স একটা কুফা স্যার। ও যতদিন আমার জীবনে ছিল স্যার, আমি কোনো চাকরি বাকরি পাই নাই স্যার। ব্রেকআপ হওয়ার পরে এই প্রথম জীবনে একটা চাকরি পাইলাম। আর আজকে ওর সাথে কথা বলতে গিয়ে আমার চাকরিটা যায় অবস্থা স্যার। এবার চিন্তা করে দেখেন স্যার, সে কোন লেভেলের কুফা স্যার। আমি খুবই ভালো একটা ছেলে, ও হচ্ছে কুফা স্যার। আমার চাকরিটা খাবেন না? কিন্তু আপনি আমার সাথে যে বেয়াদবিটা করেছেন এটা মোটেও হজম করার মতো না। স্যার, একটু চেষ্টা করেন স্যার, আমার মনে হয় হজম করতে পারবেন। হ্যালো, ও তুমি চলে আসছো? হ্যাঁ আসো, আমি ঘুমিয়ে আছি। স্যার, আপনি আমাকে মাফ করে দেন স্যার। আরে আপনি এখন জানতো আমার ফিয়ান্সে আসছে। স্যার, আপনি মাফ না করলে স্যার আমি মরেও শান্তি পাবো না স্যার। 2 সেকেন্ডের ব্যাপার মাত্র। কি 2 সেকেন্ডের কথা? মাফ করে দিলাম, এই কথাটা বলতে স্যার 2 সেকেন্ড লাগবে স্যার। বলেন। আরে আশ্চর্য, আপনি তো দেখছি নাছর বান্দা। স্যার, আমাকে মাফ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। আপনি এখন চান অনলি বিকজ অফ মাই ফিয়ান্সে। জান আপনি যান। স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার। আরে হ্যাঁ ঠিক আছে। শি ইজ মাই ফিয়ান্সে রিয়া। ওর আরো একটা পরিচয় আছে, ও আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে। হোয়াট? আমি বিশ্বাস করি না। স্যার, ঘটনা তোরে বলতে বলছি। এবার যে তোমার কি হবে, ইউ ক্যান নট ইভেন ইমাজিন। অনেক বড় বড় কথা শুনাইছো না আমাকে,
এখন দেখো আমি তোমার সাথে কি করি। তোমার সবগুলো কথার প্রতিশোধ আমি নেব। স্যার, একটু আগে আমি আপনার সাথে বেয়াদবি করলাম না, আমার কিন্তু এখানে চাকরিটা করাই উচিত না। আপনি আমাকে স্যাক করে দেন। স্যার, অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী যদি আমি নিজে থেকে রিজাইন দিই, 2 মাস এখানে কাজ করে যেতে হবে। এই ভদ্র মহিলা যেখানে আছে সেখানে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমি 1 মুহূর্ত থাকতে চাই না স্যার, আপনি আমাকে স্যাক করে দেন এক্ষুনি। কিন্তু সেটা তো হবে না নাইম। এখন যদি তোমাকে স্যাক করা হয় তাহলে তোমাকে 3 মাসের অ্যাডভান্স স্যালারি দিতে হবে। অফিসে জয়েন করার পর কোনো কাজ না করে বসে বসে 3 মাসের স্যালারি পাবে, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে। তোমাকে শুধু এই অফিসে না, আমার আন্ডারে কাজ করতে হবে। হোয়াট? তুই স্যার। আজকে অফিসে নতুন একটা ছেলে জয়েন করেছে, জানিস? যা ব্রিলিয়ান্ট একটা ছেলে। হইছে, মার কাছে আর মামা বাড়ির গল্প করতে হবে না। মানে? অত মানে বুঝতে হবে না। তুমি না বলতে তোমার অফিস জয়েন করতে? হ্যাঁ বলেছি তো। আমি কাল থেকেই তোমার অফিসে বসতে চাই, বাট দেয়ার ইজ এ কন্ডিশন। কি কন্ডিশন? নাইমকে আমার আন্ডার লাগবে। আমার ডেস্কের কাছাকাছি ওর ডেস্ক ফেলার ব্যবস্থা করো। কিন্তু অফিসে এত এমপ্লয়ি থাকতে নাইমকে লাগবে কেন? তোমার অফিস আমি করব, তুমি সেটা চাও নাকি চাও না? হ্যাঁ অবশ্যই চাই। তুমি কালই আমার বসার ব্যবস্থা করো। ঠিক আছে, কালকে ব্যবস্থা করব। ওকে। এরো দেখো ঠিক আছে কিনা। It is office, not your campus. I'm your boss, not your girlfriend. জান, পারমিশন নিয়ে আসুন। কি হলো? পারমিশন নিয়ে ভেতরে আসুন। May come in? Yes. ঠিক করে রাখুন এটা। Good. So, কাজটা ঠিক আছে কিনা একটু দেখবেন। এগুলো কি করেছেন? কিচ্ছু হয়নি। যান, এগুলো আবার ঠিক করে নিয়ে আসুন। টাইম ওয়েস্ট করে আমার। কত ধানে কত চাল, এখন তুমি বুঝবে। হ্যাঁ বাবা বলো। নাইম ডিড এ গ্রেট জব মামনি। তুই তো ওকে খুব ভালোভাবে গাইড করেছিস। হি ইজ রিয়েলি এ ব্রিলিয়ান্ট গাই। বাবা তুমি কি বলছো এসব? আরে এই যে কিছুক্ষণ আগে তো নাইমের ইমেল পেলাম, বাসায় তো ফ্রি বসেছিলাম, আমি মেইলটা পড়লাম। নতুন একটা ছেলে, এত ওয়েল প্রেজেন্টেশন, আমি তখনই বুঝতে পেরেছি এটা তোর কারিশমা। এখন বুঝতে পারছি তুই কেন নাইমকে তোর আন্ডারে নিয়েছিস। নাইম তোমাকে মেল করেছে? কি লিখেছে? কেন, আর কোম্পানির সাথে আমরা যে ডিলটা করেছি ওইটার ডিটেলস ও তৈরি করে প্রেজেন্টেশনে পাঠিয়েছে। দারুণ হয়েছে রিয়া, এর আগে কেউ এত সুন্দর করে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেনি। নাইম ডাজ এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। ওকে, ক্যারি অন। ও
আমি আজকে একটা মিটিং সেরে অফিসে ফিরবো, আমার আসতে একটু দেরি হবে। সাবধানে যাবেন স্যার, আপনি আমার উদ্ধার দাদা, আপনার কিছু হয়ে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আরে চাকরি দিলেই কেউ উদ্ধারদাতা হয়ে যায় না। ঠিক আছে, আমি রাখি। ওকে বাবা। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যাস হচ্ছে না? আপনার রিপোর্টিং বস আমি, আমাকে মেল না করে বাবাকে কেন মেল করেছেন? ঘোড়া যখন কোনো কাজের না হয় তখন ডিঙে ঘাস খেতে হয়। এটা কি স্যার রং স্যার, আমি কে? আতিক স্যার। আমি এই অফিসের এমডি। না স্যার, আপনি হবু এমডি। তাহলে হবু এমডি স্যার ডাকবা। জি হবু এমডি স্যার। এই যে এখন শুনতে ভালো লাগতেছে, একজন এমডি কিভাবে রং চা খেতে পারে, সে অন্তত পক্ষে কফি খাবে। আমার এই রুমে আর কখনো রং চা নিয়ে ঢুকবি না। যা মতন কফি নিয়ে আয়। May I come in, sir? স্যার এই যে নতুন প্রজেক্টটা, স্যার এই যে প্রথম প্যারাটাতে স্যার ডিটেলস লেখা আছে, আর সেকেন্ড প্যারাটাতে স্যার সবার মতামত দেওয়া আছে, আর মাঝখানের প্যারাটাতে স্যার সবার। রিয়া, আসো আসো, বসো। আর নাইম স্যার, আপনি বাকিটা শেষ করুন, আমি পরে দেখছি। ওকে স্যার। বিকালও হয়ে গেছে, আই থিঙ্ক কিছু খাওয়া দরকার। পুরি খাবা? খাওয়া যায়, রতনকে ডাকি। রতনকে একটু বাইরে পাঠিয়েছি। তাহলে কাকে দিয়ে আনানো যায়? নাইম স্যার। জি স্যার। আপনি কি কাইন্ডলি আমাদের জন্য নিচ থেকে একটু পুরি নিয়ে আসতে পারবেন? সরি, পুরি পুরি। আমি পুরি আনতে যাব? হ্যাঁ আপনি যাবেন, যান, যে পুরি নিয়ে আসুন। রিকোয়েস্ট করলে যেতাম, অর্ডার করলে তো আমি যেতে পারি না, এটা তো আমার কাজ না। আপনার কাজ না কি করে? এগ্রিমেন্টে লেখা ছিল অফিসের যে কোনো ডিপার্টমেন্টে এমপ্লয়িকে কাজ করতে হতে পারে। সো আপনাকে কয়েক মিনিটের জন্য আমরা ওখানেই ট্রান্সফার করে দিলাম। ডকুমেন্টস কোথায়, ট্রান্সফার লেটারটা কোথায় সেটা দেন, করে দিই। লেটার তো দেয়াই যায় নাইম সাহেব, কিন্তু তাতে খামাখা আমাদের পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। দোকান তো নিচেই আছে, যান না, একটু গিয়ে নিয়ে আসুন। ওয়েট, আমি টাকা দিচ্ছি। এই যে নিন। এসব কি স্যার? পুরি, পুরি চেনেন না? খায়। তাই বলে এতগুলো পুরি কেন? এতগুলো পুরি কে খাবে? স্যার আপনি তো আমাকে বলেন নাই কতগুলো পুরি আনতে হবে, তাই আমি ভাবলাম যতগুলো টাকা দিয়েছেন সবগুলো দিয়ে পুরি নিয়ে নেই। আর ইউ ক্রেজি? এতগুলো পুরি কে খাবে? আর এভাবে ওয়েস্ট করার মানে কি? ওয়েস্ট কেন হবে ম্যাডাম? আপনারা দুইজন 2 পিস খাবেন, বাকিগুলো আমি পথ শিশুদের নিচে দিয়ে আসবো, ওরা আপনাদের জন্য খুব দোয়া করবে। আরেকটা কথা স্যার, এমপ্লয়িকে নতুন ডিপার্টমেন্টে পাঠালে একটু তো সমস্যা হতেই পারে, ভুল ভ্রান্তি হওয়া তো স্বাভাবিক, নতুন কাজ না। নিন স্যার, দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন, এই যে পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। এই ছেলের সাথে তুমি 2 বছর কিভাবে প্রেম করেছিলে? এই ছেলে তো সেই লেভেলের পোংটা। তুই তো আসলে কোনটা আসছিস রে দোস্ত? তোরে 1000 টাকা দিছে, তুই কি করছিস? পুরো 1000 টাকার পুরি নিয়ে আসছিস সব দুইজনের জন্য। এই কাজটা কেন করছি জানিস? যাতে ফার্দার আমাকে এই ধরনের কোনো অর্ডার দিতে না পারে। কিন্তু তুই যাই করস না কেন, রিয়া পারে দেখেই বোঝা যায় না যে সে এত বড় লোকের মেয়ে, কিন্তু তার আচার আচরণটা
একেবারে ডাউন টু ডার্ট। কিন্তু এখন আমার সাথে যে আচার আচরণ শুরু করছে, আমি তো তাকে খুব একটা ভালো বলতে পারি না। তুই একটা কাজ কর দোস্ত, তুই রিয়া আপার সাথে আবার রিলেশনশিপ শুরু কর, তাহলে একসাথে রাজ্য এবং রাজকন্যা দুটো। ওর মাথার তার সব ছিঁড়ে গেছে, নেড়া বেলতলা একবারই যায়। তুই বারবার যাবি, তুই কি নেড়া না? তোর মাথা ভর্তি কেশ কালো চুল, তুই বেলতলায় বারবার যাবি। ব্যাড জব। তাহলে তোর একটা গুড সাজেশন দেই, রিয়া আপা যেহেতু তোর বস হয়েই গেছে, তুই তো 2 মাসের আগে ওখান থেকে বের হইতে পারবি, 2 মাস তোর থাকাই লাগবে। তাই তুই মেনে নে। কি মেনে নিব? রিয়া আপারে বস হিসাবে। পানিতে কুমিরের সাথে লড়াই করতে 1-2 ঘন্টায় ভালো, কিন্তু শেষমেশ কি হয় জানো? কুমিরে জিতে। তোর কি দরকার কুমিরে জিততে দেওয়া? তার থেকে তোর কুমিরে এইটা বুঝতে দেওয়া উচিত না যে তুই তার পক্ষেরই লোক। এটা অবশ্য ভালো একটা বুদ্ধি দিয়েছিস। ঠিক আছে, সেটা করা যাবে, কিন্তু আমাকে যদি উল্টা পাল্টা অর্ডার দেয়, আমি কিন্তু ছাইরা কথা বলবো না। এরপরে যে কি করবো আমি নিজেও জানি না। ম্যাডাম, ম্যাডাম, আপনার লাস্ট মেইলটা দেখলাম, খুব সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন, এত সুন্দর করে আপনি পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমি জাস্ট অবাক হয়ে গেছি কিভাবে সম্ভব। আপনার পয়েন্ট অফ ভিউ যে ডিফারেন্ট, সেটা ইমপ্রুভ হয়েছে। ক্লায়েন্টকে দেখালে তারা তো খুবই খুশি হবে, মানে কনভিন্স হবে নিশ্চিত। নাইম সাহেব, আপনি একটা কাজ করুন, আপনি নিচ থেকে গিয়ে 4টা কলা নিয়ে আসুন। 4টা মানে 1 হালি। এই যে নিন 50 টাকা, 4টা 40 টাকা, আর 10 টাকা আপনার টিপস। এবার কিন্তু সব ডিটেলস বুঝিয়ে বললাম, এবার আর কোনো ভুল করা যাবে না। Go. তুমি বলেছিলে না ওকে সাহায্য করতে হবে? দেখো আমি ওকে কি সাহায্যটা করি। আমি ওকে সাহায্য করার জন্য এমন মাস্টার প্ল্যান বানিয়েছি, এবার আর ওর রেহাই নেই। এটা কি স্যার? ম্যাশ বেনানা, নিজ হাতে হাত হাইজিন করে তারপরে এই অবস্থা করেছি। স্যার 4টা কলাই কিন্তু কিনেছি, প্রমাণ স্বরূপ ছিলকাগুলো নিয়ে এসেছি, আর 10 টাকা টিপস দিয়ে এসেছি দোকানদারকে। আপনার জন্য অনেক অনেক দোয়া করবে। আমি কি আপনাকে ম্যাশ বানানা আনতে বলেছি? স্যার আপনি তো আসতেও আনতে বলেননি, নতুন ডিপার্টমেন্ট তো, তাই একটু ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না ম্যাডাম? তাছাড়া আমি ভাবলাম আমার স্যার কলা খাবে, সে কেন কষ্ট করে কলা ছিলে কামড়ে কামড়ে খাবে, এমন অবস্থা করেছি আপনি শুধু মুখে দিবেন আর কত করে গিলে হাঁসের মতো খেয়ে ফেলবেন, খুব মজা লাগবে। স্যার এটা পানি হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিন। খুব ভালো কাজ করেছিলাম। এবার আমি আপনাকে আরেকটা কাজ দিই। অবশ্য এই কাজটা আপনার ডিপার্টমেন্টেরই, অন্য কোনো ডিপার্টমেন্টের না। এই যে এই ফাইলগুলোতে আমাদের পুরো বছরের হিসাব আছে। এই ফাইলগুলো সারা রাত যতক্ষণ লাগুক আপনি চেক করে দেখবেন এবং এটার একটা সামারি রেডি করে রাখবেন, যাতে আমরা একটা গ্লান্স দেখেই বুঝে ফেলতে পারি যে আমাদের অ্যাকাউন্টসের কি অবস্থা। আর আজকে যত রাতই হোক এটা শেষ করে তারপর যাবেন, আর এটা আমাদের অর্ডার। স্যার আপনি চাইলে আমি আস্ত কলা খেয়ে আবার এনে দিব, কাজ থেকে আজকেই লাগবে? ইয়েস, ইটস আর্জেন্ট। যত রাতই হোক কাজটা শেষ করেই বাসায় যাবেন। যান, কাজটা শুরু করুন, নাহলে তো কালকে আসতে পারবেন না। আর হ্যাঁ, কলাটা আপনিই খেয়ে নিন, এমনি তো আজকে প্রচুর এনার্জির দরকার হবে। কেমন লাগলো? হারিয়ে যাব
হচ্ছে? ভালো হয়েছে, দেরি করা আসার সাথে আবার ঝাড়তে পারবো। একদম। রতন, মর্নিং। থ্যাংক ইউ সো মাচ। স্যার চাটা কেমন হয়েছে? চমৎকার। দারুণ চায়ের পরবর্তীতে কি ব্যাপার মিস্ত্রিয়া, আপনি ওনাকে মারলেন কেন? অফিস টাইমে অফিস কর্মীর গায়ে হাত, এটা তো শ্রমিক আইন লঙ্ঘন। অফিস টাইমে টেবিলে মশারি টানিয়ে ঘুমানো কোন আইনে পড়ে মিস্টার নাইম? আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটা শেষ করতে আমার কালকে রাত 3টা বেজে গেছে, আর আমাকে অফিস থেকে কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয়নি যে আমি বাসায় যাব। বাসায় গেলেও যে আমি বাসায় ঢুকতে পারতাম তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমার বাড়ি হলো একটা খাটাস, সে 11টার পরে বাসায় ঢুকতে দেয় না। আর বাসায় ঢুকলেও যে আমি টাইম মতো অফিসে ফিরতে পারতাম তারও কোনো গ্যারান্টি ছিল না। এই জন্য আমার কাছে এটা বেস্ট অপশন মনে হয়েছে, আমি এখানে মশারি দিয়ে ঘুমিয়েছি। রতন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি মশারি এবং বালিশের ব্যবস্থা করে দিয়েছো। যাও, প্রতিবাদ করেছি কিন্তু তুমি বিচার পাবা না, এই ব্যাপারে শিওর থাকো। আচ্ছা বন্ধু, তোর মাথায় এই বুদ্ধিটা আসলো কই থেকে, হ্যাঁ? যে অফিসের মধ্যে মশারি টানায় ঘুমাবি, দারুণ। এরকম পরিস্থিতিতে তুই পড়লে তোর মাথায় বুদ্ধি আসছে। ঠিকই বলছি, আমার খুব ক্ষুধা লাগছে বাবা। রেস্টুরেন্টে আসছিস তো খাইতেই নাকি? এখানে বসি। সুন্দর রেস্টুরেন্ট। কি খাবি বল? দে তুই অর্ডার দে যে কোনো একটা। আমি দেখতেছি, দেখতেছি। সুন্দর। এই বন্ধু বন্ধু, ওই যে লাপানা আতি, ও যেটা খুব মানাইছে, বেস্ট ফিউচার কাপল। সুন্দর লাগতেছে না? দাঁড়াও, সুন্দর লাগার ব্যবস্থা করতেছি। কই যাস? কফি খাবা? না। আচ্ছা, আমি নাইমকে আর অফিসে রাখতে চাচ্ছি না। অফিসটাকে পুরো সার্কাস বানিয়ে ফেলেছে। সেটার জন্য তো আমরাই রেসপন্সিবল। তোমাদের পূর্বশত্রুতার জন্য আমাকে কেন পে করতে হবে? ওয়াই মি? আমার আর এসব ভালো লাগছে না। ইট শুড বি স্টপড এন্ড হি শুড বি স্যাকড। চুপ করে আছো কেন? সে সামথিং। কি ভাবছো? আরে ও তো সামান্য একজন এমপ্লয়ি। ওর মতন হাজারো এমপ্লয়ি আমাদের অফিসে কাজ করার জন্য মুখিয়ে আছে। নো। নো মিন্স? আই মিন নাইমের কাজের মান কিন্তু খুব ভালো। হি ইজ ভেরি ইউনিক। বাবা ওকে অলরেডি এমপ্লয়ি হিসেবে পছন্দ করে ফেলেছে, অ্যান্ড সাডেনলি ওকে স্যাক করে দিলে বাবা সেটা ঠিকভাবে দেখবে না। আফটার অল বাবাই ওকে অ্যাপয়েন্ট করেছে। আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো। কি দরকার এত ঝামেলার? এক হাতে তো আর তালি বাজে না। আমরাই তো ওকে হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছিলাম, অ্যান্ড ও তার ফিডব্যাক দিচ্ছে। এই তো। তুমি হঠাৎ করে নাইমের জন্য এমন সফটনেস দেখাচ্ছ কেন? সফটনেসের কিছু নেই। অন্যায়ভাবে কারো চাকরি কেড়ে আনাটা আমার কাছে ঠিক বলে মনে হয় না।
কি আলোচনা হচ্ছিল? ভালো হয়েছে বাবা, তাড়াতাড়ি চলে আসছো। হ্যাঁ, নেক্সট উইক থেকে আমার এমবিএ এর ক্লাস শুরু হচ্ছে, সো আমি আর তোমার অফিস করতে পারবো না। ভেরি গুড নিউজ। রিয়া, তুমি এখন থেকে আর অফিসে আসবে না? কই, আমাকে তো কিছুই বলোনি। একটু আগেই ক্যাম্পাস থেকে নোটিশ পেলাম। আগে কি করে বলি বলো? হোয়াট এভার। বাবা, এতদিন তোমার অফিসে কাজ করে আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক এক্সপিরিয়েন্স হলো। সব কিছুর জন্য তোমাকে থ্যাঙ্কস। ডোন্ট বি সো ফর্মাল বেবি। আর শোনো, তোমার অফিসে আমার কিছু অবজারভেশন আছে, ওইটা আমি তোমাকে মেল করে দিব এক সময়। আরেকটা কথা, কি বল মা? তোমার নিউ এমপ্লয়ি নাইম, হি ইজ এ জার্ক। মানে ওর অবস্থা খুবই খারাপ। এসব ছেলেকে সহ্য কিভাবে করে মানুষ? তুমি দেখছো না তোমার সাথে কি করেছে? এটা কি রেজিগনেশন লেটার নাকি? আরে বলত প্রমোশন লেটার। কি কস বাবা, প্রমোশন মানে? ইয়েস। মানুষের লুজ মোশন তো এত তাড়াতাড়ি শেষ হয় না দেখি। আসলেই তো কেমনে কি? এটাই তো প্রাইভেট জব। প্রমোশন হইতেও টাইম লাগে না, ডিমোশন হইতেও টাইম লাগে না। আমার ধারণাই ঠিক। তোর আবার কি ধারণা? রিয়া আপু তোরে এখনো পছন্দ করে। কি কস? হ্যাঁ, আমি শিওর সে তোরে পছন্দ করে। দোস্ত, আমার তাই মনে হয়। কারণ অফিসে এতদিন জ্বালাইছে, যাওয়ার সময় কিন্তু ঠিকই আমার নামে সুপারিশ করে গেছে। মেয়েদের মন বুঝছ না, পাকিস্তান টিমের মতো আনপ্রেডিক্টেবল। ঠিক বলছস। তাহলে এখন কি করবি? কি করবো আবার? চাকরি করবো। এই কথা বলি নাই তো, আমি বলতেছি রিয়া আপুর সাথে কি করবি? কি করে দেবে বলতো? আমার মনে হয় কি, তুই আবার তার নতুন করে প্রপোজ কর, নতুন করে ইনস্যুরেন্স কর, সব নতুন নতুন। ধ্যাৎ, সম্ভব নাকি? অবশ্যই সম্ভব। রাজনীতি এবং প্রেমে অসম্ভব বলে কিছু নাই। Your body do something. তোর কি অবস্থা? আচ্ছা, কাল থেকে তো ক্যাম্পাস ছুটি আছে। তুমি চলে যাবে তোমার বাসায়, আমি চলে যাবো আমার বাসায়। তুমি আমাকে মিস করবা না? মিস করবো না কেন? অবশ্যই করবো। রোমান্টিক ভাবে বল। এমন ভাবে বলতেছো যেমন আমি তোমার কাছে ভাঙতি চাইছি, তুমি বলতেছো টাকা ভাঙতি নেই। এই, তোমার ভাঙতির কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। তোমার কাছে কি 1000 টাকা ভাঙতি আছে? নো। উফ, আজকাল মন ভাঙলে মন পাওয়া যায়, কিন্তু 1500 টাকা নোট ভাঙলে টাকা আর পাওয়া যায় না। টাকা ভাঙতি করতে চাও? উপায় বলে দিচ্ছি। ওই যে দেখো কি সুন্দর ফ্লাওয়ার, ওখান থেকে আমাকে গিফট করো, তোমার টাকা ভাঙতি হয়ে যাবে। ওইখানে 2টা ফুল দেখে আমার কি মনে হচ্ছে জানো? কথাটা বললে তুমি নস্টালজিক হয়ে যাবে। খাও। আমি যখন ছোট ছিলাম অনেক সিনেমা দেখতাম, আর সিনেমার মধ্যে যখন রোমান্টিক সিন স্টার্ট হইতো আমি তো খুব এক্সাইটেড থাকতাম যে দেখি এরপরে কি হয় কি হয়। হঠাৎ করে 2 সাইড থেকে 2টা ফুল এসে এরম 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 করে রোমান্টিক সিন শেষ হয়ে যেত, সব এক্সাইটমেন্ট শেষ। কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? সিরিয়াসলি তুমি বসে বসে এসব ভাবতেছিলা? আমি যে এতক্ষণ এত কিছু বললাম কিছুই তোমার কানে যায় নাই? কি ব্যাপার, অনেক কিছু বলছো নাকি? কোন বিষয়ে বলছো বলো তো? তুমি না আমার কোনো কথাই সিরিয়াসলি নাও না। অলওয়েজ এরকম উদাস উদাস থাকো। এরকম উদাস থাকলে তোমার দেবদাস হতে বেশি টাইম লাগবে না। মানে কি? আমি দেবদাস কেন হব? আমি কি নেশা টেশা করি নাকি? আমি খুবই ভালো একটা ছেলে। আচ্ছা বাদ দাও না, কি বলতেছিল আরেকবার বলো তো। বলতেছিলাম তোমার মাস্টার্স শেষ হতে আর একটা সেমিস্টার বাকি, জব টব তো কিছু করা দরকার। জব হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সেটা তো গত 6 মাস ধরে শুনতেছি, হচ্ছে তো আর না। তোমার কত ফ্রেন্ডসদের অনার্সের পর জব হয়ে গেছে, তোমারটা হচ্ছে না কেন? শোনো, আমার যে ফ্রেন্ডসরা জব করছে সবার কাছ থেকে আমি রিভিউ নিচ্ছি, সবার রিভিউ খুবই বাজে। চাকরির মার্কেট এখন খুব খারাপ যাচ্ছে। অফিস মানেই প্যারা, চাকরি মানেই প্যারা। তার জন্য চাকরি করবে না? আমার তো অনার্স প্রায় শেষ। আমার তো বাসায় বলতে হবে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে আর ও একটা ভালো জব করে। শোনো, তুমি বাসায় বলে দাও আমার একটা বয়ফ্রেন্ড আছে,
সে খুব ভালো একটা চাকরি খুঁজতেছে। তোমার কি সবকিছু নিয়ে ফান করতে হবে? আমি কি তোমার কাছ থেকে একটু সিরিয়াসনেস এক্সপেক্ট করতে পারি না? কেন পারো না? অবশ্যই পারো। প্রেম বাঁচে আশায়, প্রেমিক ভালোবাসায়। সুন্দর বলছি না? এই কই যাও? লাইন তো শেষ হয় না, আরো আছে। শোনো, রিয়া। হাই। হাই। কেমন আছো? ও সরি, তোমাকে তো আপনি করে বলতে হবে। কেমন আছেন ম্যাডাম? এটা তো অফিস না, রাস্তা। ডোন্ট বি সো ফর্মাল। অনেকদিন হলো অফিসে আসো না কেন? এমবিএ এর ক্লাস শুরু হয়েছে, এখন থেকে আমি আর অফিসে বসবো না। তোমার জন্য তো ভালোই হয়েছে, শান্তি মতো অফিস করতে পারতেছো। তুমি থাকলে আরো বেশি শান্তি হতো, কারণ কেউ আমাকে চ্যালেঞ্জ না দিলে আমার না কাজ করতে ইচ্ছে করে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক ছিল, কোনোদিন তো বলো নাই তোমার বাবা এত বড় বিজনেসম্যান, তোমাদের এতগুলো বাড়ি গাড়ি আছে। আমার বাবা চাকরি করে সেটাও তো বলি নাই। না সেটা ঠিক আছে, সেটাও বলো নাই। আমি আসলে বুঝাইতে চাইছি যে তোমাদের যে এত বড় ব্যাপার স্যাপার আছে, কখনো তোমাকে দেখে মনেই হয় না, সবসময় সাধারণ ছিলে। এবং সাধারণ থাকাও কিন্তু অসাধারণ একটা ব্যাপার। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, একটা কথা বলবো? কি? মানে আমরা কি সবকিছু আগের মতো ঠিকঠাক করে ফেলতে পারি? কেন? আমার বাবা বিজনেসম্যান বলে? এত বড় অফিস, বাড়ি গাড়ি আছে বলে? তুমি না আসলে কি বলবো, 1 মাসও হয়নি ক্যারিয়ার শুরু করছো, এখনই বসের মেয়েকে বিয়ে করে চাকরি ছেড়ে অলস জীবন শুরু করা ধান্দা? স্ট্রেঞ্জ। বড়লোকের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? তোমার কাছ থেকে এসব এক্সপেক্ট করি। আর মন মরা লাগতেছে কেন? মনে হয় কিছু খাস না? পেয়ারা খা। ভালো লাগে না। হা, লবণ দিয়ে খা, ভালো লাগবে। এই যে নে। ও বন্ধু, তোর তো একটা জিনিস আসছে, দাঁড়া দিতেছি। এই নে, বলে থাক কি প্রেমের টেমে সিটি গো। কি চিঠি মামা? নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। কনগ্রাচুলেশন ম্যান। কি কস তুই? তুই এখনো মন খারাপ করে বসে রয়েছস? তুই এখনই রিয়া পারে ফোন দে, দে দে দে, বল যে তুই খুব ভালো একটা চাকরি পাইছস। অসম্ভব, ওই রিয়ার নাম আমার সামনে আর নেবে না। আমি মনে রাখতে চাই না আমার জীবনে রিয়া নামের কেউ ছিল। তুই কি বোকা নাকি? হ্যাঁ, লাইফের ওয়েল উইশার্স কে কেউ হারায়? শোন, সে তোর ভালো চাইছে। তুই কেমন প্রকৃতির একটা মানুষ, আইসা মানুষ, তোরে দিয়ে কিচ্ছু হয় না। ঢাকা শহরে এত জায়গা থাকতে তোর কই চাকরি হলো ওইখানে। সে চাই তোর ভালো কিছু হোক, তুই চ্যালেঞ্জটা নে, এই জন্য এই কাজটা করছে। তুই চ্যালেঞ্জটা নিতেছিস, এই জন্য তোর মধ্যে একটা জিদের তৈরি হয়েছে। দেখ,
তুই আস্তে আস্তে বড় হইতেছিস, নিজের বোঝা শিখছস, সে শিখাইছে, ইয়াপা শিখাইছে, যার ফলে তোর মধ্যে একটা জিদ তৈরি হয়েছে, উদ্যম তৈরি হয়েছে। তুই আস্তে 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 কি ভালোর দিকে যাইতেছিস, দেখ তোর লাইফে আস্তে আস্তে উন্নতি হইতেছে। তুই আইসা মানুষের থেকে আস্তে আস্তে কর্মঠ মানুষ হইতেছিস, হ্যাঁ, এবং জীবনকে বোঝা শিখছস, অনুধাবন করা শিখছস। এটা কে করছে? রিয়া ম্যাডাম করছে। এবং এই সে তোর লাইফের জন্য ভালো চায়, সে তোর বেস্ট ওয়েল উইশার্স। এখনকার দিন তো কি কি হলো? রিয়া, বলো। তুমি আমার জন্য এত কিছু করছো, আমি কিছুই বুঝতে পারি নাই, নাকি তুমি আমাকে বুঝতেই দাও নাই? অ্যাকচুয়ালি আই এম সরি তোমার সাথে প্রত্যেকটা ব্যাড বিহেভিয়ারের জন্য। কি করব বলো, আমার কিছুই করার ছিল না। আর লেজিনেস লাইফটাকে আটকে রাখে, সামনে যেতে দেয় না। আমি বুঝতে পারছি, আগে যা করেছি সবকিছুর জন্য আমি সরি। ইটস ওকে। এবার বলো তুমি কি বলতে চাচ্ছিলে? আসলে আমি বলতে চাচ্ছিলাম, তুমি যা যা করতে চেয়েছিলে সবই তো হয়েছে। আমার সাকসেস পাইয়ে দেওয়া তোমার লক্ষ্য ছিল, সেটা তো আমি অ্যাচিভ করেছি। এবার এবার কি? আই লাভ ইউ রিয়া। সামনে আমার বিয়ে, আর এখন আমি তোমাকে আই লাভ ইউ টু বলবো? ওই আতিক বেটাকে কিন্তু আমি মেরেই ফেলবো। মারতে হবে না। দেখো রিয়া, এতদিন তো আমার ব্যাপারে তোমার বাসায় বলার মতো কোনো বেস ছিল না। এখন তো আমি একটা চাকরি করি, তাছাড়া তোমার বাবাও আমাকে পছন্দ করে না। তুমি আমি তোমার বাবা ঠিক থাকলে ওই আতিক কোনো বিষয় না। এভাবে তাকিয়ে আছো? দেখছি একটা মেয়ে তার ভালোবাসার জন্য কতটুকু যেতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন ফারহান ফ্যাশন থেকে চলে আসলাম পাকিস্তানি অরিজিনাল লাকনো কালেকশন নিয়ে। গ্লাস ওয়্যারের চমৎকার এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ফারহান ফ্যাশন হাউস থেকে। তো এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চাইলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। পরামর্শ আমি অবশ্যই করব। তার আগে বলতেছি, প্রথমবার যদি আমার চ্যানেল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সব সময় ড্রেসের পাইকারি আপডেটে ভিডিও করে থাকি। তো কত নম্বরে শুরু করেছি? ফার্স্টেই দেখাবো সবচাইতে ডিমান্ডিং এর হিট কালার, এটা লাল টুকটুকি কালার বলতে পারেন, এটা বলতে কিন্তু ম্যাজেন্টা কালার, বাট আমরা আর কি বললাম আর কি, এটা পরলে জাস্ট যেই পরবে তার লাল টুকটুকি বই আসলে লাগবে। এত সুন্দর কাজের ধরন, দাস সম্পূর্ণ হ্যান্ডমেড কাজ করা, পুরোপুরি হ্যান্ডমেড কাজ করা, ফুল বডিটাতে আছে।
গ্লাস ওয়্যার গুলা এত সুন্দর ভাবে হ্যান্ডমেডে ব্লক করছে, এটা আপনাকে না দেখাইলে আপনি আসলে বুঝবেন এত সুন্দর ভাবে হ্যান্ডমেডটা আসলে গ্লাসটা ওয়্যারটা এটা ব্লক করছে, খুবই অসাধারণ সুন্দর। এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন, এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন। ব্যাক পার্টে প্রত্যেকটারই আছে ব্যাক পার্টে সেম একটা করে পিঠে ডিজাইন থাকবে, জাস্ট এটাই একটা করে পিঠে ডিজাইন থাকবে, আর কিছু থাকবে না। এটা স্লিপটা দেখা দিয়ে দুপাট্টা দেখাই দিচ্ছি, একটাই আমি জাস্ট খুলে আপনাদেরকে ফুললি ভাবে ব্রিফলি দেখাই দিচ্ছি, আর বাকি সবগুলাই খুলবো না, জাস্ট ফ্রন্ট পার্টটা দেখাবে, একই প্যাটার্নেরই থাকবে। এটা হচ্ছে স্লিভসের অংশটা, দেখেন দুইটা হাতা দুইটা শোল্ডারে পড়বে, খুবই সুন্দর চমৎকার কালার হবে। এটা ভিতরে যখন ইনার আসবে তখন অ্যাকুরেট কালারটা বোঝা যাবে। এইটা হচ্ছে দোপাট্টাটা, ফুল দোপাট্টাটাই একবারে রোফ স্টাইলের মধ্যে লতা ফুলের ডিজাইন আছে, খুবই চমৎকার হ্যান্ডমেড ডিজাইনের মধ্যে থাকবে কালেকশন গুলা। এগুলা নেওয়ার জন্য সরাসরি আপনারা চলে আসবেন ফারহান ফ্যাশন হাউসে। ফারহান ফ্যাশন হাউসের অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দেওয়া আছে। পাইকারি অথবা খুচরা যে কোনো দাঁচের অর্ডারের জন্য আপনারা সরাসরি ভিজিট করতে পারেন ভাইয়াদের শপটা। আর এছাড়াও অনলাইনে অ্যাভেলেবেল যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের 64 জেলার যে কয়টা 400+ থানা, সব থানায় আমরা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল। দেখেন এইটা একই যে কালার দেখতেছেন ক্যামেরাতে, অ্যাজ লাইক সেম কালার, এত সুন্দর ব্রাইট একটা লুকস আসবে। টোটাল লুকসটা মাশাআল্লাহ জাস্ট সুপার। যদি আপনি রিটেল অর্ডার করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট রিটেল অর্ডার করতে চাইলে তো এই কালারগুলো নিয়ে আপনি যদি রিটেল নিতে চান সেক্ষেত্রে জাস্ট আমি যখন ফ্রন্ট পার্টটা খুলবো তখন আপনি আমার স্ক্রিনশটটা নেবেন, লাইক যে এখন বেবি পিঙ্ক কালার দেখাচ্ছি, আপনি জাস্ট ফ্রন্ট পার্টের একটা স্ক্রিনশট নেবেন, তাহলে ভাইরা বুঝে নেবে যে এটা আছে কিনা, থাকলে আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে সব ধরনের, কিভাবে কিনবেন কিভাবে প্রসেস করবেন সব ধরনের ইনফরমেশন আপনারা শেয়ার করবেন। আর এছাড়া আপনারা যদি দেখে শুনে বুঝে নিতে চান সরাসরি শপে আসবেন। একেবারে অরিজিনাল পাকিস্তানি লাখনো আনস্টিচ কালেকশন 2 পিস, খুবই চমৎকার কামিজ এন্ড দোপাট্টা হবে। এগুলোতে ইনার থাকবে না কোনো সালোয়ার, চমৎকার কালার কম্বিনেশনে থাকবে। এক্সক্লুসিভ পাকিস্তানি লখনৌ আনস্টিচ কালেকশন 2 পিস কামিজ এবং দোপাট্টা। এগুলোর প্রাইস কেমন আসবে ভাই? প্রাইস অনলি 1500 টাকা। অনলি খালি 1500 টাকা, একবারে শুধু 1500 টাকা, মানে মাত্র 1500 টাকা। আপনি যেটাই বলেন না কেন আমরা 3টা ভাবে বলে দিলাম, জাস্ট 1500 টাকা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন। এটা মিষ্টি কালার, খুবই সুন্দর, যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন। ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে 64 জেলার 400+ উপজেলায় আমরা অ্যাভেলেবেল আছি হোম ডেলিভারিতে। মানে হচ্ছে সুপার হিট লাইট ডিজাইন কালার। স্কাই ব্লু কালার মানে হচ্ছে অফিসিয়ালের জন্য পারফেক্ট কালার। স্কাই ব্লু কালার মানে হচ্ছে সবার মাধ্য থেকে আপনাকে খুঁজে বাইর করার জন্য একটা পারফেক্ট কালার। সো এইটা আপনাকে দেখানোর কিছু না, যাদের যাদের স্কাই ব্লু পছন্দ তারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে আমরা দেখাই দেবো সুরমা ব্ল্যাক কালার বা ব্ল্যাক কালার, খুবই সুন্দর। হ্যাঁ ব্ল্যাক কালার, হ্যাঁ এটা ব্ল্যাক না, আমরা সুরমা কালারই বলি। খুবই সুন্দর একটা কালার, দেখেন একেবারে ডিফারেন্ট কিন্তু কালার, একবারে ইউনিক কালার বলা চলে, এত সুন্দর কালারের দাজ। এটা আসলে লাইভ সবচেয়ে বেশি সুন্দর লাগবে আপনার। আমরা আপনাদেরকে প্রেফার করবো ড্রেসগুলো আপনারা সরাসরি ফারহান ফ্যাশনের শপে এসে নেন। শপে আইসা নিলে হচ্ছে সবচাইতে ভালো। আপনি এগুলার কালার গুলা বা ম্যাটেরিয়াল যেটা আমি বললাম যে জর্জেটের পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক জর্জেটের উপরে কাজ করা আছে, হ্যান্ডমেড এন্ড গ্লাস ওয়্যার গুলা যেরকম হ্যান্ডমেড দিয়ে ব্লক করা আছে, এটা যে বললাম এটা আপনি অ্যাকুরেটলি বুঝতে পারবেন। দেখেন খুবই সুন্দর, এটা বাঙ্গি কালারের মধ্যে এত সুন্দর একটা কালার, কালারের লুকসটা কিন্তু জাস্ট সুপার একটা লুকসের মধ্যে আছে। প্রত্যেকটা ডিজাইন আসলে সুন্দর। মেরুন কালারটা দেখাই দিব, আছে অ্যাশ, আছে স্পেশাল লাল টুকটুকি কালার মানে রেড, খুবই সুন্দর। একটু ওয়েট করেন বাকি কালারগুলো দেখার জন্য। এন্ড প্রথমবার আমাদের চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সব ধরনের ড্রেসের আপডেট ভিডিওর জন্য। আমরা সবসময় ড্রেসের আপডেট ভিডিও করে থাকি। এটা হচ্ছে মেরুন কালার। মেরুন মানে হচ্ছে মানে লালের ছোট বোন বলা চলে, এত সুন্দর কালার, কালারের দাঁত জাস্ট সুপার। এটার পরেরটা দেখা দিতেছি অ্যাশ কালারের মধ্যে, লাইট অ্যাশ কালার মূলত এটা থাকবে। খুবই সুন্দর একটা ডিজাইনেবল কালার বলা চলে, ফ্যাশনেবল কালার, এক্সক্লুসিভ। প্রাইস আসবে অনলি 1500 টাকা, অনলি 1500 টাকা পাচ্ছেন। না যারা বিজনেস পারপাস নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন করতে হবে, তাহলে আপনাকে হোলসেল প্রাইসটা করে দেওয়া হবে। লাস্ট কালার দেখাই দিচ্ছি রেড, স্পেশাল কালার ফর স্পেশাল পার্সন। যারা রেড কালার পছন্দ তারা অবশ্যই নিয়ে নেবেন। একটা রেড কালারের ড্রেস আসলে কালেকশনে রাখতেই হয়, সো এটা স্পেশালি ওরকম নিয়ে নিতে পারবেন। হ্যান্ডমেড পাকিস্তানি অরিজিনাল কাশ্মীরি বেজ লখনৌ 2 পিস
আনস্টিচ কালেকশন দুপাট্টা এন্ড কামিজ। সো বাইদের অ্যাড্রেসটা বলে দিছি, আমাদের শপের নাম ফারহান ফ্যাশন হাউস, অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাথে সুবাস্তু এরমা সেন্টার, ৩য় তলায়, দোকান নাম্বার 219, ফোন নাম্বার 01606506758। এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনার বিজনেস ম্যানেজার যদি ভেরিফাইড করা হয়ে থাকে তাহলে আপনি যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের কোস্টিংটা বেড়ে যাবে না। আপনি যে অ্যাড রান করেন আপনি যে রেজাল্টটা পাচ্ছেন এর থেকে বেটার রেজাল্ট পাবেন। 2 নম্বরে হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড করতে চান, আপনার কাস্টমারের কাছে বেশি আস্থা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড হতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনার ফেসবুকে যে পেজটা আছে বা বিজনেসটা আছে এটা ফেসবুকের কাছে বিশ্বস্ততা অর্জন করবে, ফলে আপনার ব্যান্ড হয়ে যাওয়া বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইস্যুগুলো থেকে আপনি বেঁচে যাবেন। যে আনঅথরাইজড কিছু সেল করতেছে না এটা ফেসবুক বুঝতে পারবে, যার ফলে আপনার অ্যাডগুলো অনেক বেটার পারফর্ম করবে এবং আপনি আসলে অনেক বেটার রেজাল্ট পেতে থাকবেন। 4 নম্বরে হচ্ছে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আপনি রান করতে পারবেন, অর্থাৎ আপনার যখন বিজনেস চালাতে যাবেন আপনি খেয়াল করে থাকবেন যে আপনার আসলে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ হচ্ছে না, আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে। আপনার বিজনেস ম্যানেজারটা যখন ভেরিফাইড হবে তখন কিন্তু আপনি এই সুবিধাটা খুব সহজেই ইউজ করতে পারবেন। আপনি একাধিক ইচ্ছে মতো একটার পর একটা আপনাকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট যে ক্রিয়েশনের যে লিমিটটা এইটা আপনাকে বেড়ে দিবে, অর্থাৎ আপনি কিন্তু তখন বেশি সংখ্যক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। 5 নাম্বারটা হচ্ছে আপনার অ্যাড রিজেক্ট হবে না এবং আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে এইগুলো রেস্ট্রিক্ট হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। আপনার বিজনেস ম্যানেজার যদি ভেরিফাইড করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি খুব দ্রুত আমাকে ইনবক্স করতে পারেন।